महादेव। जय बाबा बर्फानी। भूखे को खाना, प्यासे को पानी। जय बाबा बर्फानी। अमरनाथ যাত্রার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা যাত্রা শুরু করেছিলাম কলকাতা শিয়ালদা স্টেশন থেকে। 4:50 শিয়ালদা দিল্লি রাজধানী এক্সপ্রেসটি রওনা দিচ্ছে। নির্দিষ্ট সময়ের আগেই আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাই এবং প্রতীক্ষালয়ে বসে একটু গল্প গুজব আনন্দের মধ্যে মেতে উঠি। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা ট্রেনে উঠি। অবশেষে সেই সময় উপনীত হলো এবং আমরা ট্রেনে উঠলাম। B8 এটাই ছিল আমাদের কোচ নাম্বার। সৌরভ, শুভময়, পল্টুদা, অরিজিৎ, খামারুদা, অভিষেক, হর্ষ এবং আমি, আর আছে কুশাল। এই ছিল সম্পূর্ণ টিম। রাতে ডিনার শেষে নিজে নিজের সিটে বিছানা করে মহাদেবের নাম নিয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে সকলেরই ঘুম মোটামুটি ভালোই হয়েছিল। তারপর সকলে উঠে ব্রাশ করে একসাথে ব্রেকফাস্ট সারি। কিছুক্ষণ গল্প গুজব করার পরেই দেখি যমুনা নদী আমরা ক্রস করছি। এরপরে আমরা পৌঁছে যাই দিল্লি। সকাল 10:30টার মধ্যে আমরা দিল্লি পৌঁছে যাই। আমরা টিমে মোট 9 জন ছিলাম। এর মধ্যে 8 জন আমরা কলকাতা থেকে যাত্রা করেছিলাম। বাকি একজন অর্থাৎ কুশাল, সে ব্যাঙ্গালোর থেকে দিল্লি চলে এসেছিল। আমরা দিল্লিতে নেমে প্রথমে কুশালের সঙ্গে মিট করি। তারপর সকলে মিলে মেট্রো করে একটু দিল্লি পরিবহনে বেরোলাম, কারণ আমাদের জম্মু যাওয়ার জন্য ট্রেন ছিল বন্দে ভারত। তার সময় ছিল বিকেল 3টের সময়। এই ছিল আমাদের বন্দে ভারত, যা সময় মতোই দিল্লি থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিকেলের স্ন্যাক্স এবং রাতের ডিনার আমরা ট্রেনেই সেরে ফেলি। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট থাকার কারণে আমরা জম্মুতে যখন নামি তখন ঘড়ির কাঁটায় বাজছিল 10:18। জম্মুতে তখন স্টেশন ভর্তি লোকজন, বেশিরভাগই ছিল অমরনাথ যাত্রী। কমপ্লেক্স স্টেশন থেকে বেরিয়েই আমাদের গন্তব্য ছিল কালিকা ধাম, যা স্টেশন থেকে 200 থেকে 300 মিটারের মধ্যেই অবস্থিত। রাত্রি বাসের জন্য আমরা কালিকা ভবনের ডরমেটরি প্রায় 2 মাস আগে থেকেই বুক করে রেখেছিলাম। কালিকা ধামে পৌঁছে সকলে আমরা স্নান সেরে তাড়াতাড়ি মহাদেবের নাম নিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভোরবেলায় উঠে রেডি হয়ে আমরা RFID কার্ডের জন্য লাইন দিই প্রায় ভোর 4টের সময়। তার আগে থেকেই প্রচণ্ড বৃষ্টি, যাই হোক বৃষ্টিকে উপেক্ষা করে লাইন দিয়ে আমরা সকাল 6টার মধ্যে RFID কার্ড পেয়ে যাই হাতে।
এরপর সকালে চা খেয়ে মহাদেবের নাম নিয়ে হেভেন গাড়িতে করে আমরা বেরিয়ে পড়ি পেহেলগামের উদ্দেশ্যে। আমরা মোট 9 জন ছিলাম, কিন্তু গাড়ি নিয়েছিলাম 14 সিটারের। তাতে সুবিধা হয়েছিল, আরাম করে পা ছড়িয়ে গোটা যাত্রা উপভোগ করেছিলাম। যাত্রাপথে রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। জম্মু থেকে একটু এগিয়ে যেতে দূর থেকে মাতা বৈষ্ণব দেবীর মন্দির লক্ষ্য করা যাচ্ছে। আমরা সকলেই মাকে প্রণাম জানিয়ে সামনে এগিয়ে যাই। দুই পাশের সৌন্দর্য ছিল সত্যি চোখ ধাঁধানো, যা বলে বোঝানো যাবে না। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটা ধাবা দেখে আমরা সেখানে দাঁড়াই। সেখানে সকালে জলখাবার শেষ করে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। যাত্রাপথে বেশ অনেকগুলি ছোট বড় টানেল আমরা দেখতে পাই। এই টানেলগুলির মধ্যে অন্যতম বড় এবং সুন্দর টানেল ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যা সত্যি মনোমুগ্ধকর। কিন্তু টানেলের মধ্যে এত গাড়ির ধোঁয়া, আর সেই ধোঁয়ার গন্ধে প্রায় শ্বাসরুদ্ধ হয়ে আসছে। তবু টানেলটি আমরা উপভোগ করেছিলাম। বেলা বেড়ে চলার সঙ্গে সঙ্গে আমাদের খিদেও বেড়ে চলে। অবশেষে আমরা প্রথম একটি ভান্ডারাতে দাঁড়াই, যেটি ছিল বেশ বড়। রাস্তায় আস্তে আস্তে আমরা অনেক ভান্ডারা দেখতে পেয়েছি। তাদের মধ্যে এটি প্রথম সবথেকে বড় ভান্ডারা। এখানে দুপুরের খাবার সেরে আমরা আবার পেহেলগামের উদ্দেশ্যে যাত্রা করি। এটাই আমার প্রথম কাশ্মীরে আসা। কাশ্মীরে আসার আগে আমি শুনে এসেছি কাশ্মীরকে স্বর্গরাজ্য বলা হয়। কাশ্মীরে আসার পর আমি বুঝতে পারলাম কেন কাশ্মীরকে স্বর্গরাজ্য বলে। আর পেহেলগামে আসার পর সেই যে স্বর্গরাজ্যের অনুভূতি, যেটা আমি মুখে ব্যক্ত করে বোঝাতে পারব। অমরনাথ যাত্রার সঙ্গে সঙ্গে আমরা গোটা কাশ্মীর ঘুরে নিয়েছিলাম। আর এই গোটা যাত্রা করার জন্য আমরা একটা লোকাল ট্রাভেল এজেন্সির সঙ্গে আগেই যোগাযোগ করেছিলাম। আমাদের প্রায় 10 দিনের ট্যুর প্ল্যান ছিল। আমরা গাড়ি থেকে শুরু করে হোটেল, থাকা, খাওয়া সব কিছু এই ট্রাভেল এজেন্সির সঙ্গে একটা প্যাকেজ করে নিয়েছিলাম। পেহেলগামে এটা ছিল আমাদের হোটেল। হোটেলের ঠিক পেছন দিয়ে বয়ে চলেছে লিডার নদী। নদীর জল ছিল খুব ঠান্ডা। সেই ঠান্ডাকে উপেক্ষা করে আমরা সেখানে স্নান করলাম এবং দীর্ঘক্ষণ সময় উপভোগ করলাম। এখানে বিভিন্ন রকম গাছ ছিল, যেমন আপেল, নাশপাতি, এছাড়াও বিভিন্ন, যেগুলো হয়তো আমরা চিনতেই পারিনি। তার সঙ্গে ছিল অনেক বেরি গাছ, যেমন ব্লুবেরি। সামনে যে গাছটা দেখছেন এটা ব্লুবেরি, আর পেছন দিকে কিছু রেডবেরি, এছাড়াও বিভিন্ন রকম ছিল। ইতিমধ্যে
সৌরভ কোথা থেকে রেড বেরি নিয়ে এসে আমাকে খাওয়ালো। স্নান খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম একটু পেহেলগাঁও ঘোরার উদ্দেশ্যে। যেহেতু আমাদের পরের দিনই যাত্রা ছিল, তাই পেহেলগাঁও ঘুরে চন্দনবাড়ি গেট যাবার জন্য সমস্ত খোঁজখবর আমরা নিয়ে এলাম। যাত্রা শুরুর দিন ভোর 4টের মধ্যে আমরা রেডি হয়ে চন্দনবাড়ি গেটের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের গাড়ি পেহেলগাঁও পর্যন্ত বেস ক্যাম্প পর্যন্ত ছেড়ে দেয়। তারপর সেখান থেকে শেয়ার গাড়ি করে আমরা চন্দনবাড়ি গেটে পৌঁছাই। সেখানে RFID কার্ড স্ক্যান করে আমরা আমাদের হাঁটা পথ শুরু করি। যেহেতু আমরা খুব ভোরবেলায় চন্দনবাড়ি গেটে পৌঁছে গেছিলাম, সেহেতু আমাদের বেশিক্ষণ লাইন দাঁড়াতে হয়নি। ফলে খুব সহজেই আমরা RFID কার্ড স্ক্যান করে অপর প্রান্তে পৌঁছাতে পেরেছিলাম। এরপরেই ভান্ডারায় সকালবেলায় জলখাবার খেয়ে মহাদেবের নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। হর মহাদেব। যাত্রা শুরু আজকে, চলো বাম ভোলে বাম ভোলে। চন্দনবাড়ি থেকে পিছুটপে যাবার রাস্তাটা একটু চড়াই আছে। প্রথম দিকে একটু অসুবিধা হলেও পরের দিকে ঠিক হয়ে যায়। আস্তে আস্তে আমরা সকলে পিছুটপের দিকে যাত্রা করি। যত উপরে উঠে যাই আস্তে আস্তে চন্দনবাড়ি বেস ক্যাম্পটা ছোট হয়ে যায়। হর হর মহাদেব, জয় ভোলে, জয় ভোলে, হর মহাদেব। কিছু দূর ওঠার পর আমরা উপর থেকে চন্দনবাড়ি বেস ক্যাম্পে দৃশ্য দেখতে পাই। ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে চন্দনবাড়ি বেস ক্যাম্প। আর যত আস্তে আস্তে উপরে উঠছে চড়াইটা একটু বেড়ে চলেছে, তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যও যেন বেড়ে চলেছে। সাইড ভোলে, সাইড ভোলে। ভাই অত তাড়াহুড়ো কিসের রে? দিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চন্দনবাড়ি থেকে পিছুটপ যাবার পুরাতন রাস্তা। এটা দিয়ে ঘোড়া এবং যাত্রী একসঙ্গে যাতায়াত করত। বর্তমানে এখন এটা দিয়ে কেবলমাত্র ঘোড়া যাতায়াত করে। যাত্রীদের জন্য সম্পূর্ণ নতুন রাস্তা তৈরি করা হয়েছে এবছর থেকে, যেটা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তা কিছুটা দীর্ঘ, কিন্তু এর চড়াই অনেক কম পুরনো রাস্তা থেকে। এর ফলে যাত্রীদের অনেক বেশি সুবিধা হয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছাই পিছুটপে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা পিছুটপ। ওর পরেই রয়েছে ভান্ডারা। পিছুটপ এসে গেছি আমরা। জাজিপাল ঘোড়া, জাজিপাল। পিছুটপে ভান্ডারাতে খাবার খেয়ে এবং একটু বিশ্রাম করে আবার জলধারার পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলি। পিছুটপ থেকে জজিপালের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর এবং
প্রচুর গ্লেশিয়ার এই পথে দেখতে পাওয়া যায়। অমরনাথ যাত্রা যারা প্রথমবার করছেন তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে পর্যাপ্ত পরিমাণ জল এবং মাস্ক অবশ্যই নেবেন, কারণ প্রচুর ঘোড়া এই পথে যাতায়াত করে এবং প্রচুর পরিমাণে ধুলো উড়ে বেড়ায়, সেই কারণে মাস্ক থাকাটা খুব জরুরি। খাবার জন্য পানীয় জল আপনি ভান্ডারাতে পেয়ে যাবেন, সেখানে ঠান্ডা এবং গরম সব রকম জলেরই ব্যবস্থা রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কোথাও কোথাও মনে হয় একটু 360 ভিউ নিই, তারই একটি নিদর্শন। দেখেছি আমরা জজিপালে। এরপরেই আমরা পৌঁছে যাই জজিপাল। মাঝে কোনো নেটওয়ার্ক ছিল না, জজিপালে এসে আবার আমাদের ফোনের নেটওয়ার্ক ফিরে এলো। জজিপালের পরিবেশটাই ছিল অন্যরকম, এক কথায় বলতে গেলে মনোমুগ্ধকর। ক্রমাগত মাথার ওপর দিয়ে হেলিকপ্টার উড়ে যাচ্ছিল, দূর থেকে ভেসে আসছিল মহাদেবের বিভিন্ন রকমের গান। দূর থেকে দেখতে পাচ্ছিলাম অনেকেই সেখানে নাচানাচি করছে, আনন্দদায়ক একটা পরিবেশ তৈরি হয়েছিল সেখানে। আমাদের মধ্যে সকলেই সেখানে গিয়ে নাচানাচি করি এবং একটা যেন রিফ্রেশমেন্ট খুঁজে পাই কোথাও। সকলেই এখানে একটু কোমর তুলে সুময়, আমারুদা, কুশাল, হর্ষ, আমি সকলেই একটু আনন্দে মেতে উঠি। এরপরে আবার ভান্ডারায় হালকা কিছু খাবার খেয়ে আবার যাত্রা শুরু শেষনাগের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা শেষনাগ। শেষনাগে আমরা পৌঁছে অবশেষে ভোরবেলায় যাত্রা শুরু করে আমরা প্রায় 2-2:30 নাগাদ শেষনাগে পৌঁছে যাই। এই শেষনাগ সম্পর্কে একটি গল্প রয়েছে, সেটা আমরা সকলে হয়তো জানি। মহাদেব মাতা পার্বতীকে অমর কাহিনী শোনানোর আগে গলা থেকে শেষনাগকে এই স্থানে রেখে গেছিলেন। এই সেই শেষনাগের প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে বোঝানো যাবে না, এখানে এসেই সেটা উপভোগ করতে হবে। আমাদের প্রথম দিনের রাত্রিবাস শেষনাগে ছিল। সৌরভ এবং অভিষেক এরা প্রথমেই এসে শেষনাগে টেন্ট ভাড়া করে রেখেছিল, যার মাথাপিছু 500 টাকা মতো পড়েছিল, এবং এখানেই আমরা রাত্রিবাস করেছিলাম এবং পরের দিন আবার সকালবেলায় উঠে রওনা দিয়েছিলাম। অন্যান্য বছরের তুলনায় 2024 সাল ছিল একটু বেশি গরম।
অমরনাথ যাত্রার সময়তেও গরমই ছিল। শেষনাগের রাত্রিবেলায় আমাদের সকলেরই জ্বর মতো এসেছিল, যাকে বলা হয় হিল সিকনেস। এটা অত্যাধিক গরমের জন্যই ছিল, যেহেতু শরীরে জলের একটু ঘাটতি ঘটেছিল। যাই হোক, সেই প্রতিকূলতাকে কাটিয়ে আমরা সকলেই পরের দিন সুস্থ হয়ে আবার যাত্রা শুরু করি। আমাদের পরবর্তী গন্তব্যস্থল পঞ্চতারিণী। শেষনাগ ছেড়ে আমরা সম্পূর্ণ চড়াই উঠতে শুরু করি। এবার রাস্তাটা বেশ কঠিন। পঞ্চতারিণী ছেড়ে আমাদের পৌঁছাতে হবে মহাগুণা স্টপ, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,500 ফুট ওপরে। মহাগুণা স্টপ অর্থাৎ এমজি টপের পরে আর কিন্তু চড়াই নেই। এরপরে সমস্ত রাস্তাটাই প্রায় নিচের দিকে, দুই দিকে উঁচু উঁচু প্রায় 4-5 ফুট তারও বেশি গ্লেশিয়ার লক্ষ্য করা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলি। এরপর এমজি টপ থেকে প্রায় 3 কিলোমিটার নিচে আমরা পাই পোষপাত্রী ভান্ডারা, যেটা অমরনাথ যাত্রার অন্যতম সবথেকে বড় ভান্ডারার মধ্যে পড়ে। पुष्पत्री भंडारा। এই পুষ্পাত্রী ভান্ডার আমাকে সত্যি অদ্ভুত লেগেছে। এত উঁচুতে এইরকম ভান্ডারা, এত লোকের সমাগম, প্রত্যেক দিনের জন্য এত রান্না বান্না, এটা পৃথিবীর আশ্চর্যগুলোর মধ্যে আমার কাছে একটা অন্যতম আশ্চর্যই মনে হয়েছে। তাই এখানে পৌঁছেই প্রথমেই আমি গোটা ভান্ডারটা ঘুরে দেখি এবং আপনারাও দেখুন। हर हर महादेव। बोले साइड साइड बोले। जयशंकर के जैसे महाकाल 6 घोड़े गुफा के लिए जो भी खाली हो काउंटर नंबर 1 पे पहुंचे। गुफा के लिए कोई भी 6 घोड़े जहां भी खाली हो जल्द से जल्द काउंटर नंबर 1 पे पहुंचे। जयशंकर के जैसे महाकाल।
মহাকোনা স্টপ পেরোনোর পর থেকেই আকাশে মেঘ জমেছিল, মাঝে মাঝে রোদ আর মেঘের বেশ খেলা চলছিল। পুষ্পাট্টি ভান্ডারাতে আমরা যখন পৌঁছাই তখন বেশ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পর বেশ ঠান্ডা বাতাস বইছিল এবং ঠান্ডাও লাগছিল। চলছি। কুশাল, হাই হ্যালো বলে দে। ঘোড়া অমরনাথ যাত্রার এই রাস্তাটি বেশ সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একদম সরু পথ, পাথুরে রাস্তা, আলাদা করে কোনো রাস্তা তৈরি নেই। তার অন্য প্রান্ত দিয়ে ঘোড়াটা চলেছে। খুবই সুন্দর দৃশ্য। অবশেষে আমরা এসে পৌঁছাই পঞ্চতারিণী। সেই সকাল 6টা নাগাদ বেরিয়ে দুপুর 1টায় দিকে আমরা পঞ্চতারিণী পৌঁছাই। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে পঞ্চতারিণী বেস ক্যাম্প। ওখানেই আমরা রাত্রি যাপন করব। বাইরে তখন চরম বৃষ্টি চলছে। সকলে খাওয়া দাওয়া শেষ করে টেন্টের ভেতরে কম্বলের তলায় বিশ্রাম। পরের দিন বাবার দর্শন। জয় বলে হর হর মহাদেব। সেদিন রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শুনতে পাই সমস্ত যাত্রা বন্ধ। আমাদেরও যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, অবশেষে সকাল 9টা নাগাদ যাত্রা পারমিশন দেওয়া হয়। পঞ্চতারিণী থেকে বেরিয়ে 4 কিলোমিটার হাঁটার পর সঙ্গম টপ থেকে বাবার প্রথম গুহার দর্শন পায়। ওই যে দেখা যাচ্ছে ওটি হচ্ছে বাবার গুহা। এই সঙ্গম টপ থেকে 3 কিলোমিটার হেঁটে যখন আমরা বাবার গুহার সামনে পৌঁছাই তখন দুপুর 11টা। অবশেষে আমাদের মনোবাসনা পূর্ণ হয় এবং আমরা সকলেই বাবার দুয়ারে এসে পৌঁছাই। আমরা যখন এসে পৌঁছাই তখন অতটা ভিড় ছিল না, যেহেতু আগের দিন বৃষ্টি হওয়ায় সমস্ত যাত্রা বন্ধ ছিল। একমাত্র পঞ্চতারিণী বেস ক্যাম্পকেই ছাড়া হয়েছিল, তাই কোনো ভিড় সেখানে ছিল না। আমরা খুব ভালোভাবে আমরা বাবার কাছে পুজো দিই এবং দর্শন করি। হর হর মহাদেব। এই গোটা যাত্রাপথ যারা পরিচালনা করছে এবং সবথেকে বেশি যাত্রীদের সাহায্য করছে তারা হচ্ছেন ইন্ডিয়ান আর্ম ফোর্স। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্ম ফোর্স। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। এটি হচ্ছে আমাদের 2024 সালে অমরনাথ যাত্রার ফুল টিম। ধন্যবাদ জানাই আমার টিমের সকল সদস্যকে এই পবিত্র স্মরণীয় যাত্রার সহযাত্রী হবার জন্য। অসংখ্য ধন্যবাদ। অবশেষে দর্শন করে দুপুর 1টা নাগাদ ভান্ডারায় খাবার খেয়ে আমরা বালতাল হয়ে নিচের দিকে রওনা দিই। জয় বলে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। এইভাবেই আমাদের যাত্রা প্রায় শেষের দিকে চলে আসে। যখন আমরা বালতাল বেস ক্যাম্পের কাছাকাছি তখন প্রায় সন্ধ্যে 6টা। ডোমেন গেটের কাছে আমাদের যে RFID দেওয়া হয়েছিল সেটা নিয়ে নেওয়া হয় এবং আমাদের যাত্রা শেষ হয়। হর হর মহাদেব।